আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার দর্শক এবং আমাদের আলোচক রাশেদ ভাই, সবাইকে সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যে ভারতের নাম শুনতে পারেন না, যে ভারত গরুর মুখ খায়, সেই মুখ খাওয়া দেশের উপর দিয়ে ভারতের উপর দিয়ে আরেক হিন্দু দেশ নেপালের কারেন্ট নিয়ে আসবেন। কারেন্টের মুসলমানি করতে হবে না, তাহলে ওটা তো ইসলামীকরণ করতে হবে। এখন তাদের টেকনিক, আবার আপনি বলছেন শিরোনামে আসছে পরে তারা দিবে, তার মানে তাদের অভিযোগ সত্য, বাংলাদেশ অভিযোগ সত্য না। টেকনিক্যাল সমস্যা হইতেই পারে, টেকনিক্যাল সমস্যা যে কোনো জায়গায় হতে পারে। ওই যে কয়েকদিন আগে তো ফেসবুকই চলে নাই, এই যে 3-4 ঘন্টা 2 ঘন্টা ছিল না। টেকনিক্যাল সমস্যা আমেরিকায় যদি হয় তাহলে ভারতের তো হইতেই পারে, কারণ ভারত তো গরুর মুখ খাওয়া দেশ, তাদের তো ভুল হইতেই পারে। ভারতের লোকের রাস্তায় আগে মুতে, হয়তো তখন যে তারটা ঠিক করবো রাস্তায় হাঁকতে গেছিল, মুততে গেছিল, একটু দেরি হয়ে গেছে, অথবা সে গরুর মুখে শরবত খায় নেশা হয়ে গেছিল, তাই সে পারে। টেকনিক্যাল প্রবলেম হইতেই পারে। রাগ করার তো এত রাগ করেন কেন? কেন বলেন যে এটা ভারতেও জোয়ার দেখাইছে? আপনারা তো ভারতেও জোয়ার দেখাইছে, তা আপনারা কি হাত দেখায় তেল চাইছিলেন? ভারতের পত্রিকায় তো আসছিল যে বাংলাদেশের সরকার ভিক্ষাবৃত্তি করে তেল নিয়ে গেছে আমাদের, এই শিরোনামটা পড়েছিলেন কি? সেটা তো প্রতিবাদ করা উচিত ছিল, আমরা সেটা করি নাই। এই যে দুষ্ট লোকেরা যাকে কষা সাইদ বলে, আমি আবার তার নাম দিয়েছিলাম মান্না ভাইয়ের পেতিপাড়া। এখন তো আর সে মান্না ভাইয়ের পেতিপাড়া নাই, এখন তারেক রহমানের পাড়া। কেন বললাম পাঠাও? নাকি বলবেন বডি শেমিং করলাম না, আমি করি নাই তো। আপনি দেখেন ইমিগ্রেশনে গিয়েছে, আর ভাই আমগরে দেখে অন্তত আমগরে 3 জনের চেহারা খুব একটা ভালো আমি দাবি করতেছি না, কিন্তু আমরা 3 জনে যদি ইমিগ্রেশনে যাই ভাবে 2.5 ঘন্টা ভাই দাঁড় করাই রাখবে না। দিল্লি তো দূরের কথা, আমেরিকা তো 2.5 ঘন্টা দাঁড় করাই রাখবে না আমাদের। তাহলে কি এমন তার চেহারা, তারা দেখলে বললো নেশৌরি আ গয়া, এই নেশৌরি কই অ্যাডভাইজার হো सकता है क्या? মানে তার দেখেই কেউ বিশ্বাস করতেছে না। মানে তারেক রহমান এমন একটা আমাদের জাতীয় ভাইয়া, আমাদের বাংলাদেশের সরকার এমন একটা লোককে জাতীয় একজন উপদেষ্টা বানাইছে যে তার বিদেশিরা পছন্দই করতেছে না, যে একটা দেশের উপদেষ্টা চেহারা এরকম হইতে পারে। আমার কাছে তো এটা তার আমি নামই দিয়েছিলাম পেতিপাড়া, তো এখন একটু যেহেতু উপদেষ্টা হয়েছে তার নাম দিয়েছি পাড়া, মানে একটু উন্নত করাইছি আর কি। তো এর যদি আপনি জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, নোয়াখালী বা বরিশালে নিয়ে যান, ইভেন রংপুর সবচেয়ে দরিদ্র জায়গা, শেরপুর আরো দরিদ্র জায়গা আমাদের পাশে, জামালপুরও তো বেশি ধনী না, এই সমস্ত জায়গায় নিয়ে তারা কোনো মুদি দোকানে বসান, লোকজন তো মনে করবে এই দোকানে নয়া কেরানি, কোনো কেরানি আইছে, এরা তো উপদেষ্টা মনে করবে না। এখনো পুলিশ পাশে থাকলে কেউ বিশ্বাস করবো না। আমার যদি এখন আমেরিকার প্রেসিডেন্ট বানাই দেন, আমার তো আমেরিকার জনগণ বিশ্বাস করবে না, ওই দেশে পুলিশ বিশ্বাস করবে না। কাছে আরো তো একটা ব্যাপার, আমার যদি বাংলাদেশের এখন ক্যাবিনেট মিনিস্টার বানাই দেন, মানুষ বিশ্বাস করবে না। আমার যদি ভারতের ক্যাবিনেট মিনিস্টার বানাই, বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। কারণ আগে হইলো বাংলা প্রবাদ আছে না, আগে হইলো দর্শনদারি, তারপরে গুণ বিচারি। একটা ব্যাপার আছে তোরে ভাই, পাণ্ডিত্য পাণ্ডিত্য সর্বত্র, মানে বিদ্যান সর্বত্র পূজ্যতে, এটা হইতে পারে। বিদ্যানের সাথে চেহারা সম্পর্ক নেই, কিন্তু আর পৃথিবীর সকল পেশার সাথে। আরে জাহিদের না ডাকাতি করতে গেলে তুমি আপনার 10 বছর পোলাপান থাবড়া মারবো। জাহিদের এই যে পাড়া জাহিদ পেতিপাড়া, মান্নাবের পেতিপাড়া সাবেক, আর বর্তমান আমাদের জাতীয় ভাইয়া মুসলেখা প্রধানমন্ত্রীর উপদেষ্টা পাড়া, ও যদি আমার পোলার সামনে, আমার পোলার বয়স মাত্র 12-13 বছর, ওর সামনে যদি ও সাব মেশিন গান নিয়ে দাঁড়ায়, এ কে পড়ি যাবেন না? সাব মেশিন গান নিয়ে যদি দাঁড়ায় বলে তোর কাছে কি আছে দে বেটা, আমার পোলা ওরা থাপড়া মারবো, বিশ্বাসই করবো না যে ডাকাই। একটা চেহারার ব্যাপার আছে, ডাকাতি তো কারে নেয়। আমি একবার ছোটবেলা গিয়েছিলাম, বুঝছেন, আমাদের অঞ্চলে আপনি জানেন তো ময়মনসিংহ অঞ্চলে টাকা ঢুকাত আছে, তাই বলছিলাম চাষা আমার একদিন নিয়ে যাওয়া, তোমার লোকে যাবো কামে কামে, মানে বুঝছেন তো, ডাকাতি করতে, মানে মজা করে বলছি। আমরা এলাকায় চিন্তা করে ডাকাই, জামালপুরের, মধুপুরের, ময়মনসিংহের। আমার কি বলছে জানেন, তোর চেহারা দেখি তো মনে হয় যে তুই চেহারা মারতে পারিস না, তোর নিয়ে যায় শরীরের বাচ্চা, আমরা যাই পুরো ধরা খামো, পুরো টিম তোর নিয়ে। এই তুই কেমন বলি, এই তুই কি বলি, এই তুই কেমনে জানলি আমরা ডাকাই? দেখা হয়ে গেছে। পরে তুই কেমনে জানলি হারাম দাদা? আমি কে, তোমার এলাকায় তো সবাই জানে তুমি ডাকাতি করো, তুমি কখনো ময়মনসিংহ যায় ডাকাতি করো, ময়মনসিংহের লোকের সাথে, গবরগাঁর লোকের সাথে, মধুপুরের লোকের সাথে যায় বিভিন্ন জায়গায় ডাকাতি করো, ব্রাহ্মণবাড়িয়ার ডাকাতের সাথে যায় বিভিন্ন জায়গায়, আমরা তো জানি। লোকটার নাম হলো লুৎফর ডাকাত আমাদের এলাকায়। এটা এমন না যে ঠাট্টা, উনি আসলে একজন ডাকাত ছিলেন, তিনি জেলও কেটেছিলেন 14 বার। তার সাথে বলছিলাম কাকা একদিন আমার নিয়ে যাওয়া, মানে আমাদের এলাকাতে আমাদের দোকানের পাশে তার দোকান ছিল, আমি বলছিলাম আমার নিয়ে যাওয়া, ফাইজলামি করা, তোর বাপ হলে এক নিরীহ, তুই এই এক নিরীহ, তোর নিয়ে যায় আমি ধরা খামো? তো চেহারা তো একটা ব্যাপার রে ভাই, আপনি চাইলেই তো যারে তারে যে কোনো জায়গায় দিতে পারেন না। আপনি যদি এই যে আমাদের 3 জনের যদি বাইতুল মুকাররমের খতিব বানান, যদি যায় বলে আমরা বাইতুল মুকাররমের খতিব, মুসল্লিরা তো জুতা তুলে আমাদের পিটাবে, ওটা ফাইজলামি করার জায়গা, আমার সাথে চেহারা দিতে বোঝা যায় তুই কি। এই দশা ঘটেছে আমাদের জাহিদ সাহেবের। এটা আমাদের, তার অপমান ব্যক্তিগত হইলে সমস্যা ছিল না, কারণ ব্যক্তি মাসুদ, আমজনতার মাসুদ সমস্যা হইলে বেজ্জিতের সমস্যা নাই, ব্যক্তি ব্যক্তি শেখ ফরিদ বেজ্জিতের সমস্যা নেই, ব্যক্তি রাশেদ ফ্রান্সিস বেজ্জিতের কোনো সমস্যা নেই। কিন্তু যখন বাংলাদেশের মাসুদ,
বাংলাদেশের রাশেদ, বাংলাদেশের ফরিদ, তখন কিন্তু চায় আসে, তখন পুরো দেশটা বেজ্জতি হয়ে যায়। তো জাহিদ পাড়া আমাদের দেশটাকে বেজ্জতি করেছে, কোনো সন্দেহ নাই। কূটনৈতিক এটা শিষ্টাচারের বহির্ভূত, তাকে জেনে চিনে তারে বের করে দিয়েছে 2.5 ঘন্টা বসে, এটা অবশ্যই আমাদের দেশের জন্য বেজ্জতি, এটা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। কিন্তু দুইখান কথা আছে, এই জাহিদ পাড়া যে বাটপারিটা করলো, আপনি চিঠি দিয়েছেন রাশেদ সাহেবের কাছে যে শেখ ফরিদ আমার বিআই, তার বাস্তি তার বাইস্তার কাছে বিয়ে হয়েছে, শেখ ফরিদ আমার বিআই, বা ফরিদের বাস্তি আমার পোলার কাছে বিয়ে হয়েছে, আমার বিআই লিখে দিলেন। তাহলে ওইখানে যায় তো আমাকে বলতে হবে যে আমি আলম সাহেবের বিআই, তাই না রাশেদ ভাই? আপনার বাড়িতে যাই তো এটাই বলতে হবে, কারণ আপনি তার আরেক বিআই, আরেক বাইস্তের আপনি বিআই মনে করেন। কিন্তু এখানে যাই বললাম না, আমি তো তার কিছু হয় না, তাহলে কি করবে? আমরা তোমার গেড়িদের বাড়ি, তুই বেটা কি আমার বাড়ির মধ্যে ঢুকাস? জাহিদের কথা লেখা আছে, দিল্লি ইমিগ্রেশন লিখে দিয়েছে, মানে বাংলাদেশের হাই কমিশন, দিল্লির হাই কমিশন, ইন্ডিয়ার হাই কমিশনকে লিখেছে যে তিনি হচ্ছেন একজন প্রতিমন্ত্রী মর্যাদার, আমাদের উপদেষ্টা প্রধানমন্ত্রী। তাহলে ওইখানে কি সবুজ পাসপোর্ট চলবে? আপনি বলেন আমাকে। আপনি যখন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যান, আপনার এডমিট কার্ড লাগবে না? আপনি চেহারায় যাই হন, ধরেন আপনার ছাত্র আমি চিনি, আমি জীবনে যখন প্রথম পরীক্ষা দিতে যাই, ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমার মনে ছিল না, 1/2 ঘন্টা দেরি গেছিলাম, দৌড়াই গেছিলাম, মানে এডমিট কার্ড ছাড়া। সবাই আমার চিনে, কে চিনে? দারোয়ান থেকে শুরু করে প্রিন্সিপাল, কে চিনে না আমারে? আমার এলাকার কলেজ সবাই চিনে, দোকানদার বলছে না আমার ঢুকতে দেয় নাই, কারণ 1/2 ঘন্টা পার হয়ে গেছে, আর চলবে না। বলে না 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 কো, আমার স্যার আমার দেখে মুখ ঘুরাই নিয়ে চলে গেছে, কারণ দেরি হয়ে গেছে 1/2 ঘন্টা। ওই স্যার স্যার আমার বাড়ি একসাথে, আমি দিতে পারি নাই, আমার ব্যক্তিগত উদাহরণ দিলাম। তো আপনাকে কেন জায়গা দিবে? জাহিদ ওখানে লেখা আছে আপনি লাল পাসপোর্ট নিয়ে যাবেন। আপনি একটা মিটিং এ যাচ্ছেন, সেখানে বলা হয়েছে আপনি প্রতিমন্ত্রী, তাহলে তো আপনার লাল পাসপোর্ট থাকবে, আপনি সাধারণ পাসপোর্ট নিয়ে যেতে পারেন না। এই এটা ইচ্ছা করে এই পেতিপাড়া ইচ্ছা করে এই কথাটা বলছে, কারণ সে ভারতকে কিন্তু সামার বলছে, মনে আছে আপনার? সেই দেশকে আপনি সামার বলেন, সেই দেশ আপনি, আমাকে যদি আপনি সামার বলেন, বা আপনাকে যদি আমি সামার বলি, আপনার বাড়িতে আমরা ঢুকতে দিবেন না? আমি আপনার বাড়িতে ঢুকতে দিব? এটা কি সম্ভব? কখনো কি সম্ভব? আপনি আমাকে বলেন। তো ভারতের মতো একটা দেশকে আমরা সামার বলছেন, ওরা দেখাই যায় সামারের বাচ্চা, সামারের মতো জাহিদের, ওরা দেখলে সামার হিসেবে যদি বলা হয়তো একটা সামার যাইতেছে, তাহলে জাহিদের বিশ্বাস করতো, কিছুই হইতো না। উপদেশটা বলছে মানুষ চেহারা দিয়ে বিশ্বাস করেনি, এই পাত্রারে কেউ বিশ্বাস করেনি, তারা এখনো বাংলাদেশের মানুষ চিনে না। এই শেখ ফরিদ, রাশেদ এবং রাশেদ হায়দার এবং আমজনতার মাসুদকে বাংলাদেশের মানুষ যত চিনে, জাহিদ পাড়াকে এখনো তার 10 ভাগের 1 ভাগ মানুষ চিনে না, এই তারেক রহমানের উপদেষ্টা হওয়ার পরেও। বিশ্বাস না? আপনি জিজ্ঞেস করেন, বাংলাদেশের যে কোনো গলিতে যে জিজ্ঞেস করেন, জেলাতে যা জিজ্ঞেস করেন জাহাজ পাড়াকে চিনে কিনা, চিনবে না। 64 জেলায় আমাদের কিন্তু অলিগলিতে চিনে। পরিচয় একটা ব্যাপার রে ভাই, আপনি হুট করে একটা ধরে আনে, বিএনপির আর কোন লোক ছিল না, তারে যদি আজকে বেজ্জতি হইতেন না। আর জাহিদ পাড়া পরিকল্পিত ভাবে করছে একটা বিতর্ক সৃষ্টি করার জন্য। তারে এটা এটা আইএসআই, আপনাকে বলে দিই আমি, এটা আমার চ্যানেলে বলতে চাইছিলাম, আপনাকে আমি বলি, এটা আইএসআই পরিকল্পনা, এটা তুরস্কের গোয়েন্দা সংস্থার পরিকল্পনা, পাকিস্তানের গোয়েন্দাদের পরে যে তুমি জাহাজ পাড়া এইভাবে যাবা, এটা তারা বুঝতেই পারে নাই যে এই ঘটনাটা ঘটাই দেবে। ও হয়তো একটা বিতর্ক সৃষ্টি করলো। আপনি লাল পাসপোর্ট নিয়ে গেলে, ধরেন আপনারা পছন্দ করেন না, লাল পাসপোর্ট নিলে তো কোনো কোশ্চেনই করা যাবে না আপনাকে, কেন লাল পাসপোর্ট নিয়ে গেলেন না? কারণ এটা ইচ্ছা করে আপনি এই ঝগড়াটা পায়ে পাড়া দেখাই যাবে দিয়েছেন। আর ভারতের সুযোগ পেয়ে গেছে একটু আপনার বেজ্জতি করার, আপনার বেজ্জতি করাই দিছে। তে দোস্তি পাক্কা খরচা আপনা আপনা, দুইজনই উইন উইন। জাহিদ পাড়া চাইছে একটা বিতর্ক হোক, সেটা হয়ে গেছে, কারণ জাহিদ পাড়া তো বিএনপির লোক না, কারণ সে দেশের চিন্তাও করে নাই, সে বিএনপির দলের লোক না, ছবিরা এসা জুড়ে বসার লোক। সে কখনো ডাইনে, কখনো বায়ে, কখনো বামে, কখনো আদা বাম, কখনো আদা ডান, কখনো আদা 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 মোল্লা, কখনো হাফ মোল্লা, কখনো হাফ পাকিস্তানি, কখনো কোয়ার্টার ভারতীয়, বিভিন্ন তার চরিত্র, তার তো অবস্থান পরিষ্কার না। তো তিনি যেটা চেয়েছেন সেটা হয়েছে। ভারতও একটা চপেট আঘাত দেওয়ার, জুতার বাড়ি আমাদের দিতে চেষ্টা করেছিল, সুযোগ খুঁজতেছিল, পেয়ে গেছে, দিয়ে দিয়েছে। ধন্যবাদ মাসুদ ভাই, ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে দেখছেন। সবচেয়ে বড় কথা কি জানেন, যে 40 মেগাওয়াট তো আসবে মধ্য জুন, বলতে তো আজকে 15 তারিখ, 40 মেগাওয়াট তো আসবে। যদি এইটা হইতে যে 40 মেগাওয়াট, 4 মেগাওয়াট আসতে পারবে না, তাইলে কথা ছিল আপনি বলতে ভারত দেয় নাই, 40 মেগাওয়াট তো দিছে। বাংলাদেশে লোডশেডিং করে না বিভিন্ন গ্রামে গঞ্জে, কি কয় যে সঞ্চালন লাইনের প্রবলেমের কারণে ভারত কি এটা দিতে বাধ্য? রাশেদ হায়দার, ভারত কি এই বিলটা ভারত দিতে বাধ্য না। ভারত যদি বলে যে এক ফোঁটা বিদ্যুৎ আসতে দিব না, কেউ কিছু করতে পারবেন না। তো এটা ভারতের সাথে এটা কি ইন্টারন্যাশনাল কোনো চুক্তি আছে নাকি যে আপনার দেশের উপর দিয়ে যা ইচ্ছা তা যাইবো? তো কালকে কেউ যে ভারতের উপর দিয়ে আমি ইয়ে আনবো, কি বলে, কামান আর পারমাণবিক বোমা আনবো, ভারত এটাও দিতে বাধ্য হবে। আর বিদ্যুৎ সঞ্চালন লাইন আগে হয়তো একটা সিস্টেম ছিল যে ঠিক আছে 40 মেগাওয়াট পর্যন্ত আমরা ক্যাপাসিটি, বা একটা দেশের 60 মেগাওয়াট ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা 40 মেগাওয়াট পার করতে পারবো ক্যাপাসিটি, বাকিটা থাকবে। এখন আপনি চাইতেছেন না ভাই, এখন আমি কইলাম, আজকে কইলাম যে ভাই 60 মেগাওয়াট আসবে, তাহলে হবে না। তো
আপনার একটা বাসের ক্যাপাসিটি আছে 36 জন যাত্রী নেওয়া, এখানে আপনি কি 80 জন যাত্রী দিনে কি একটা বাস চালাবে না তো, এত কিছু নাই মজা ভাই, 36 জনের নিব, 40 মেগাওয়াট আসতে দিতেছে তো ভাই। আর ওই যে ফরিদ ভাই একটু আগে বললো না যে এটা মুসলমানি করাই দিব, আমার কথা যে 20 মেগাওয়াট এখন দিচ্ছে না বলে ভারত এত আপনি নেপাল থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে মায়ানমার হইয়া লাইন দোকান, তাইলে একটা নেপাল থেকে পাকিস্তান দিয়ে লাইন ঢুকে আপনি বিদ্যুৎ 60 মেগাওয়াট 6000 মেগাওয়াট আনেন না, সমস্যা তো নেই। সেটা না করে 20 মেগাওয়াট দিতেছে না, 20 মেগাওয়াট দিতে সব পত্রিকায় লিখতেছেন কি 20 মেগাওয়াট দিতেছে না, টেকনিক্যাল ত্রুটি থাকতে পারে না, ক্যাপাসিটি থাকতে পারে না। ভারত তো যদি এখন আমরা অনেকে বলে যে ভাই 40 মেগাওয়াট কি আমরা কি ফ্রি আনতেছি নি, ভারতের তো চার্জ দিতেছি, পয়সা দিচ্ছি, তো ভারত কি নিজের ব্যবসা নিজে বুঝে না যে 40-এর জায়গায় আরো 20 গেলে আরো 20 টাকা বেশি পাবো? নাই, আমার ক্যাপাসিটি, আমার তারের ওই ক্যাপাসিটি নাই, আসে নাই। এক সময় তারেক রহমান খাম্বা গাছিল, কিন্তু তার ছিল না বিধায় খাম্বাতে তার ছিল না, পরে হে খাম্বা এতে তার লাগাইছে না, এখন খাম্বা কেন লাগাইছে এটার জন্য আমার কারেন্ট দিতে হবে এরকম আছে নাকি? এখন আপনি এক কাম করেন, 220 ভোল্টের তারের ভিতরে 11,000 ভোল্টের এটা ঢাইলা দেন, দেখি যায় কিনা বিদ্যুৎ। 33,000 ভোল্টেজও আছে, 33,000 হ্যাঁ, ওটা ঢাইলে দেন, যাইবো না ভাই। এখন আমার পেট্রোল এই আপনার বিমান একটা যদি সিটাং থেকে কইলেন যে আপনি ঢাকার দিকে যাবে এই বিমান, আর এই বিমান কি সিটাং থেকে নাবে এবার আমেরিকা লইয়া যাও, তেল তুলা ছাড়া, কোন চেকমেক ছাড়া আমেরিকা নিয়ে যাইতে পারবো? এগুলো বুঝার বিষয়। রাশেদ হায়দার ভাই, এটা তো খুবই আপত্তিকর এবং লজ্জাজনক, যেটা হলো এই যে ফরিদ ভাই যে বিষয়ে আলোচনা করলেন আমাদের প্রধানমন্ত্রী উপদেষ্টা তার বিষয়ে, একই সাথে দুটো ঘটনা, এদিকে সীমান্তে সমস্যা চলছে, ওদিকে বিদ্যুৎ নিয়েও সমস্যা চলছে, নেপাল থেকে যে বিদ্যুৎ আসবার কথা, এই সবগুলো সমস্যা ভারত কি বাংলাদেশকে খুব চাপে ফেলতে চায়? আপনার কি মনে হয়? দেখেন ফরিদ ভাই যেটা বলছে, ফরিদ ভাই একটা কথার সাথে আমি 100% একমত, সেটা হচ্ছে কষা জাহিদে যেটা করছে, পাসপোর্ট বাংলাদেশি সাদা পাসপোর্ট নিয়ে যাওয়া, এটা হচ্ছে যে আইএসআই বা টার্কির চাল হইতে পারে। ফরিদ ভাই কিছু কিছু কথা তো বলেই ফেলছে। আমি যেহেতু দীর্ঘ প্রায় 15-16 বছর ইমিগ্রেশনে চাকরি করছি, সরাসরি ইউরোপিয়ান এয়ারপোর্টের ইমিগ্রেশন, পাসপোর্ট কন্ট্রোল, লাগেজ চেকিং সবগুলো আমাদের করতে হয়েছে। বছরে আমরা 3 মাস আমার ট্রেনিং নিতাম বিভিন্ন জায়গায়, কিভাবে কি। আপনার ধরেন সবাই তো আপনার ভিআইপি চ্যানেল ইউজ করে, যারা ভিআইপি গেস্ট, তো ভিআইপি চ্যানেল ইউজ করবে, আর ভিআইপি দের জন্য কোন জায়গায় 3 বেল্ট, কোন জায়গায় 2 বেল্ট, 1 বেল্টও আছে। আর নরমাল বিদেশি পাসপোর্ট ওই বাংলাদেশি এয়ারপোর্টে দেখবেন আপনি, ভিআইপি চ্যানেল দিয়ে আপনারা যারা যাবে তাদের পাসপোর্টের সমস্ত কিছু আগেই দেয়। এটা কারা দেয়? এটা বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে, ওরা এটা বিমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিবে, ওখানকার ওরা অনুমোদন পত্র দিয়ে একটা ফাইল বানিয়ে ফাইল পাঠাই দেওয়া হয়। এক্সাম্পল ধরেন আপনি মাসুদ সাহেব একজন ভিআইপি কূটনীতিক পাসপোর্ট নিয়ে যাচ্ছেন যে কোনো আমেরিকাতে, বাংলাদেশ থেকে পাঠাই দেওয়া হয়েছে আমেরিকায়, আপনি যাবেন বিকাল 5টায়, কিন্তু সকাল 6টায় যখন এয়ারপোর্ট খুলবে তখন থেকে ওই রাস্তা ওইটা একদম ক্লিয়ার থাকবে, কারণ ভিআইপি আসতেছে। কখন আসবে তা বিষয়, কিন্তু ভিআইপি আসলে একটা লাইন থাকবে, কারণ একদিনে তো 50 জন আসে, 20 জন আসে, 10 জন আসে, একজনও আসে ভিআইপি, ওই লাইন ক্লিয়ার, উনি আসবেন। এবং ফ্লাইট নামার ঠিক 45 মিনিট আগে সব ক্লিয়ার করা হয়, ওই রোড ফুল ক্লিয়ার, কারণ এই ফ্লাইটে আমার ওই লোক আসছে। এবং এই পাসপোর্ট ওখানে লোক থাকে, অলরেডি এম্বাসির লোক থাকে, এরা অনুমতি নিয়ে ভিতর পর্যন্ত যায়, মিডিয়া ফুল যায় না, কিন্তু ভিতর পর্যন্ত যোগাযোগ হয় কন্টিনিউ, যে আমার গেস্ট নামছে কিনা এই সেই। তখন যে এটা পাসপোর্ট এগুলো ইমিগ্রেশনের একজন অফিসার ওগুলো রিসিভ করে, পাসপোর্টটা তো যার যার হাতে পাসপোর্ট থাকে, এই পাসপোর্টটা রিসিভ করে কম্পিউটার সামনে যা স্ক্যান হয়। হ্যাঁ, এখানে দুইটা ব্যাপার আছে, লাল পাসপোর্ট যেটা আমরা রেড পাসপোর্ট নামে জানি, এইটা কোন জায়গায় স্ক্যানিং হয় না, এটা ম্যানুয়ালি করতে হয়। আর একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট, যেটা আমাদের গ্রিন, আমাদের পাসপোর্টের যেটা ফেড কালার, ওইটা ম্যানুয়ালি করতে হয় ভিআইপি দের জন্য, যাতে এই ডিস্টার্ব না হয়, তার জন্য সবকিছু আগেই দিয়ে দেওয়া হয়। গেলে শুধু পাসপোর্ট নাম্বারটা বসাবে, আর কিচ্ছু না, সব তো রেডি। তাহলে এখন যে ইমিগ্রেশনের সামনে পড়লেন, ওই বেটা দেখলো কি আমার ফাইলে তো আছে যে উনি কূটনীতিক, উনি রেড পাসপোর্ট নিয়ে আসবেন, পাসপোর্টের মধ্যে তো লেখা থাকবে সেটা, এখন দেখে এটা সাদা পাসপোর্ট একটা নিয়ে আইছেন, এ তো কূটনীতিক না, তার মানে কি এটা কোনো 2 নম্বরই হয়ে গেল কিনা? ঢাকা থেকে ছাইরা দিছে। এখন ঢাকা থেকে আমি রাশেদ যাইতেছি দিল্লিতে, এখন ইমিগ্রেশন অফিসার বললো আমার এই যে ভাই কইলে ধরে রাশেদ ভাই তো বিশাল ইউটিউবার, দৌড় কি চেক ভাইয়া যান, আপনি কান্দে নিয়ে বসাই দিছে আমার এয়ারপোর্টে, যেটা হচ্ছে কষা জাহিদের ক্ষেত্রে।
দিল্লি নামার পরে তো আমার ভাইয়া কেউ চিনে না। আর 2-4 জন যারা চিনে, একটা কথা বলে দিয়ে, আমি যতদিন ইমিগ্রেশন চাকরি করেছি তখন আমাদের বলা হইতো আমার বাবাও যদি হয় পুঙ্খানো চেক না করে আমি ছাড়তে পারবো। একটু ইলিগাল পাইলে, একটু ফল্ট পাইলে এটা ধরতে হইব মানে কি, মানে হ্যান্ডকাপ পরায় না, মানে আমি সন্তুষ্ট না, আপনার এই পাসপোর্ট দেখে আমি সন্তুষ্ট হই নাই, প্লিজ আপনি আমার একজন স্যার আসবেন, বড় অফিসার, ওনার সাথে কথা বলবেন, আপনি গেস্ট রুমে বসেন। ওনাদেরকে গেস্ট রুমে নেওয়া হয়। তো স্যার তো আর কি, স্যার কি লগে লগে খারাপ যে ও দৌড়ে আইবো? স্যারও আইছে, ঠিক আছে কষা যায়, আপনি কইতেছেন কষা যায়, আপনি এসে, কিন্তু আপনার এটা কোথায়, আপনি কোথায় যাবেন? কয়ে আমি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন একটা মিটিং এ যাবো। চিঠিটা আছে? হ্যাঁ চিঠিটা আছে, ঠিক আছে আপনার কপি দেন। এদের কাছে একটা ফটোকপি গেছে, এরা মিলে দেখলো যে ঠিক আছে, কিন্তু এরপর ওনার পাসপোর্টের স্ক্যানিং কপি আর এই চিঠি পাঠাইছে কারণ ওই ওশান অ্যাসোসিয়েশনের কাছে, স্ক্যান করে পাঠাইছে। এগুলো তো ধরেন আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে। গেছে, যেই বেটা ওগুলা দেখে ওখান থেকে জবাব দেওয়ার কথা, এই বেটা ধরেন টয়লেট দিয়ে গেছে, হে তো আর নাই অফিসে। সুতরাং হের এটা দেরি আরো 20, 25, 30 মিনিট, 40 মিনিট। এরপরে আইসে, আসার পরে ফাইলপত্র রেডি করছে, ঠিক আছে জাহিদ সাহেব আপনি কেন কূটনীতিক পাসপোর্ট নিয়ে আসলেন না, যেখানে আপনার একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন, আপনি তো আম জনগণ না। আপনি এয়ারপোর্ট থেকে বেরোয়ার সাথে সাথে আমার সিকিউরিটি ফোর্স আপনাকে নজরে রাখবে যে আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা, কিছু হয় কিনা, সব ব্যাপার আছে। তো আপনি এটা করলেন কেন? ও ভাই আমি তো পাসপোর্ট তুলি নেই, কূটনীতিক পাসপোর্ট তুলি নেই, আমি বাংলা পাসপোর্ট দিয়ে আমো, মানে উনি ডোনাল্ড ট্রাম্প। আর ওইটা বাদ কষা জাহিদ কি, কষা জাহিদের চেয়ে তো বেশি জনপ্রিয় আপনার ইয়ে না, কি বলে, শাহরুখ খান। পৃথিবীর কোন অঞ্চলে না চিনি, সে আমেরিকা যাওয়ার পরে শুধু মোহাম্মদ নাম দেখছে, আর কিছু লাগে নাই। আমি ফ্রান্স ইমিগ্রেশনে দীর্ঘ 9 বছর, এরপরে লন্ডন ইমিগ্রেশনে, আমি ফ্রান্স থেকে আমার ওয়াইফ সহ আসতেছি, আমার ওয়াইফরা আটকায় রাখছে, দিবে না। আমি কাছে কিরে আমার কলিগ, আমি কিন্তু কিরে এটা আমার বউ, ও আমাদের কাছে তোর বউ কফি খাওয়ামু, নাস্তা করামু, ভাত খাওয়ামু, কিন্তু আমার আগে কয় যে ভাবির এই যে পাসপোর্ট এইটা ব্রিটিশ ইমিগ্রেশনের লগে মিলতেছে না। পরে আমি চিন্তা করছি আরে ব্রিটিশ ইমিগ্রেশনের লগে মিলতেছে না, তখন আমার মনে পড়লো আরে আমরা তো বাংলা পাসপোর্ট তো চেঞ্জ করছি, 15 দিন আগে চেঞ্জ করছি, নাম্বার তো মিলবে না। তাড়াতাড়ি আমার অনলাইনে ঢুকে নাম্বার এটা বসাইলাম, এরপর বললাম যে একটু চেক কর, ও চেক করে দেখলো যে তার আগে আমি আমার বাচ্চাদের যশো দাঁড়িয়ে আছি, আমার বউরে নিয়ে ওই যে চেয়ারম্যান সেন্টারে বসাইছে। এটা ঠিক করে দেওয়ার পরে আমি বললাম যে সব ঠিক, এখন পরে চেক করলো হ্যাঁ এসে গেছে, ছেড়ে দিল। এখন আপনি ভাই কূটনীতি, আপনি রেড পাসপোর্ট ধারী, আপনি এটা করলেন। আর না হলে হয়েছে যে উনি আরেক কাম করতে পারে, এটা হচ্ছে যে বলে না যে নতুন নতুন কি গজালে জানি খালি হাতাইতে ইচ্ছা করে, আয়না দিয়ে দেখে, নতুন নতুন ই গজালে আয়না দিয়ে দেখে, আয়না দিয়ে দেখে। এখন এমন হইতে আমি একজন উপদেষ্টা বাংলাদেশের, আমি কইছি চামার চামুন্ডা, বাংলা পাসপোর্ট লয়ে ঢুকুম, তুই কি করতে পারস দেখ, এটা হইতারে। কারণ বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে তো ইন্ডিয়ান ইমিগ্রেশন বসে নেই, চেক তো আর ইন্ডিয়ান ইমিগ্রেশন করে, সব তো আমাকে বাংলাদেশি। হেরা তো পাসপোর্ট, স্যারের পাসপোর্ট ভিসা আছে নাই দরকার নাই, স্যার আমনে যান, বুঝেও না বাংলাদেশের ইমিগ্রেশন তো বুঝেও না যে ভিসা লাগবো কি না লাগবো। মন্ত্রী সাহেব যাইতেছে, বাবা সাইরা তো ওনার মনে ওখানে লাইন আছে, বন্দুক থাকলেও সমস্যা নাই, বাংলাদেশে ইমিগ্রেশনে পিস্তল বন্দুক থাকলে সমস্যা। হ্যাঁ AK-47 রাইফেলের ম্যাগজিন সহ নিয়ে যাইতেছেন আপনারা, তখন আপনাকে সমস্যা হয় না। জি রাশেদ হায়দার ভাই সংক্ষেপ শেষ করবেন। জি হ্যাঁ, তো এই যে এগুলো হচ্ছে যে এখন নাটক, এর ভিতরে হয়তো বাংলাদেশে অন্য কোনো কিছু এমন কিছু ঘটতেছে যেটা দিক থেকে দৃষ্টি ফিরানোর জন্য এগুলো একের পর এক্স্যাক্টলি দৃষ্টি, যেটা হয়তো আমরা আরো 10 দিন 15 দিন পরে জানবো, যে 1 মাস 2 বছর 2-3 বছর পরে জানবো। ইয়েস, যাতে মানুষ এদিকে চোখ না দেয়। ধন্যবাদ মাসুদ ভাই। পৃথিবীর কোন দেশের মানুষ অন্য দেশের সীমান্ত রক্ষী নিজের দেশে যাবে? কখন চায়? কেন চাইবে? এটা কি চায় কখনো? যুদ্ধ বিধ্বস্ত দেশ ছাড়া তারাও চায় না জাতিসংঘ পাঠায়। কোনো সমস্যা হলে সেখানে জাতিসংঘ বাহিনী আসতে পারে, কিন্তু একটা সুনির্দিষ্ট দেশের, তারা বলেছে জামাতি ব্যারিস্টার শাহরিয়ার এই কখনো টাকলা সাজে, কখনো চুলালা সাজে, কখনো পাঞ্জাবি পরে আসে, কোটটাই পরে আসে, কেসকি বান্দির পোলা কিন্তু অরিজিনালি এই শাহরিয়ারটাকে আগে তা শোনেন। এই শাহরিয়ার হলো নাটোরের, ওর বাপের নাম জাহাঙ্গীর, ওর মা ছিল কাজের বুয়া, ওর বাপ সারা জীবন ফেলটু ছিল, ওর বাপের নামই ফেলটু জাহাঙ্গীর। এইবার নাকি কি বারে কোন নির্বাচন ওর বাপে জিতেছে, আর বাপ বামপন্থী রাজনীতি করছে, বিএনপি করছে, জাতীয় পার্টি করছে, আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, এখন জামাত করে। তো এই কেসকি বান্দির পোলা শাহরিয়ার হচ্ছে অরিজিনালি কেসকি বান্দির পোলা। তার বাবার সাথে কাজের বল লটর পটর হয়েছিল, পেট হয়েছিল। এটা তো শিবির জামাতের পুরনো অভ্যাস, আপনারা জানেন, নতুন অভ্যাস এখন করে, তো পুরনো।
তারপর যখন পেট হয় তখন তার মাকে বিয়ে করে সেই পেট থেকে জন্ম নিয়েছে এই শাহরিয়ার। আমি বলছি না যে কারো কোনো মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর তা বলি না, কিন্তু এর পরিচয়টা দিলাম আর কি। কেস অরিজিনাল কেসকি বান্দির পোলা। জামাত এদেরকে, বিশেষ করে টাকলা ফুয়াদ আর এই শাহরিয়ারকে, দুইটাই ব্যারিস্টার, যদিও দুষ্ট লোকেরা বলে ভুয়া ব্যারিস্টার। একজন লাইভে এসে বলেছে এরা ভুয়া ব্যারিস্টার, তাদের পরিচিত মানুষ চ্যালেঞ্জ করেছে, সেই কথা জবাব দেওয়ার মুরুদ শাহরিয়ারের কুলায় নেই, ছিল ফেকু ব্যারিস্টার। তো এই ব্যারিস্টার জামাতি এদেরকে খোলা ছুট দিয়ে দিয়েছে, মিডিয়া যাতে তাদের কথা শুনে বলে শোনায় সেই ব্যবস্থা করে দিয়েছে। আমাদের আবার মিডিয়াতে ডাকবে না, কারণ আজকাল মুক্তিযুদ্ধের পক্ষে বললে এমনি ডাকবে না, এখন তো আরো ডাকবে না। এই কেসকি বান্দির পোলা শাহরিয়ারটা কে যে তার সারা মিডিয়াতে দেখাইতে হবে, টাকলা ফতটা কে তার সারা মিডিয়ায় দেখাইতে হবে, এটাই হচ্ছে জামাতের ট্যাকটিস, এটা হচ্ছে জামাতের কৌশল। তারা বিভিন্ন শুধু বট বাহিনীতে থাকবে না, কিছু লোক এরকম ছেড়ে দিবে, ওই যে আমাদের দেশে মানা গরু বলে, ওরকম একে ছেড়ে দিয়েছে, যা ইচ্ছা তাই বলবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, ৭১-এর বিরুদ্ধে যে সকল কথা সে বলেছে প্রত্যেকটাই তার রাষ্ট্রদ্রোহী বক্তব্য। আর সর্বনিম্ন হচ্ছে যাবজ্জীবন জেল, সর্বনিম্ন সাজা। তো এরা তো ওগুলো বলবেই, কারণ এরা তো আসলে বাংলাদেশের স্বাধীনতা মানে নেই। ৭১-এর এই পরাজিত শক্তি এবং তাদের যে উত্তরসূরি, তারা কোনো দিনই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ৭১ এগুলোকে মানবে না, মানেনি, মানবেও না। আপনি যত চেষ্টা করেন, এদের মসজিদ নেই, ৫৬০টা মসজিদ নেই, এদের জন্য যদি আপনি ৫৬০টা মক্কা মদিনা বানায় দেন, তারপরেও এই কেসকি বান্দির পোলারা, জামাতিরা, শিক্ষিত হোক অশিক্ষিত, কোচিং সেন্টারের মাস্টার হোক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোক, এরা কোনোদিনই মুক্তিযুদ্ধকে মানবে না, এদের জন্য আপনি যাই করেন না কেন। কারণ এদের ৭১-এর পরাজয়ের বেদনা এরা ভুলতে পারে নাই। তাই এরা ধীরে ধীরে কখনো ধর্মের ছত্রছায়, কখনো ধর্মের ছত্রছায়, ধর্ম সবার ছত্রছায়, কখনো টুপি পরে দাড়ি লাগিয়ে এই আকাম কুকামের লোকগুলো আসবে, আসবেই। তারা বিভিন্ন ছদ্মবেশে আসবে, কখনো বিএনপির ছদ্মবেশে, কখনো আওয়ামী লীগের ছদ্মবেশে এরা জামাতিরা আসবে। আর যখন তারা তাদের ছদ্মবেশ প্রয়োজন পড়বে না, তাদের খোলা চোখ থাকে, তখন এইভাবে বলবে যে মুক্তিযুদ্ধ কিসে, তার কি বলেছে এই কেসকি বান্দির পোলা শাহরিয়ার জানেন? এই বালিশটা জামাতি বলেছে ৭১ এবং ধর্মনিরপেক্ষতা যারা কথা বলে তারা হলে ভারতের দালাল। তো বামপন্থীরা তো সকলে ধর্মনিরপেক্ষতার কথা অন্তত বলে, তাহলে বামপন্থীরা কি সবই ভারতের দালাল? আমি তো বামপন্থীদের সমালোচনা করলে একেবারে মানে এই বামপন্থীরা দেখে একেবারে সাইদিয়া ধরতে আসে আমাকে। তো এই কেসকি বান্দির পোলা শাহরিয়ার যে বললো যে এই দেশে যারা ধর্মনিরপেক্ষতা ছাড়া ভারতের দালাল, কিন্তু এই কেসকি বান্দির পোলা জামাতি বালিশটা শাহরিয়ারকে যদি বলি, তোর মায়ের ভাতার মাদানি আছে না, ওই যে দেওবন্দ মাদ্রাসার মাদানি, সে যে ধর্মনিরপেক্ষতা চাই, সে কি? জামাতেরা কত বড় হিপোক্রেট এবং মুসলমান একই সাথে কত বড় হিপোক্রেট প্রমাণ পেয়ে গেছেন। তো যখন তারা সংখ্যালঘু তখন গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা চাই, কিন্তু যেই না সংখ্যাগরিষ্ঠ তখন ৯০% মুসলমানের দেশ, ৮০% মুসলমানের দেশ, ৯৫% মুসলমান, তুমি বেঁকে সরিয়া যাই। এদের ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র চাওয়াটা হলো মিথ্যা, হিপোক্রেসি, ভণ্ডামি। এইবার এই যে কেসকি বান্দির পোলা শাহরিয়ার বলল যে লালমনিরহাটে সে পাকিস্তানের সীমান্ত রক্ষী আইনা পাহারা দিতে চায়, ভারতের